আমাদের পরীক্ষা কবে একবার বলতে পারবে, নিমপিত? নিমপিত, নিমপিত রামকৃষ্ণ মিশন। হুম। ঠিক আছে, আমি নতুন জিনিস শুরু করবো কিনা তাই ভাবছিলাম। যাই হোক, বেসিক জিনিস গ্যালভানোমিটার এটা দরকার হয়। তো গ্যালভানোমিটারের মধ্যে কি থাকে ভিতরে? একটা স্যার, 8 তারিখ চুম্বক। থেকে। 8 তারিখ থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাদের স্কুলে তড়িৎচুম্বকীয় আবেশ হয়েছে? তা আমি বেসিক কিছু জিনিস আলোচনা করে যেতাম। হুম। তো গ্যালভানোমিটারের মধ্যে প্রথমে আহ প্রথমে বুঝতে হবে যে গ্যালভানোমিটার কি কাজে লাগে। সেটা হচ্ছে যে তোমার কোনো তড়িৎবাহী মানে বর্তনীতে, ঠিক আছে, কিভাবে তোমার বিভব এই গ্যালভানো মানে বিভব প্রভেদ কতটা হয়েছে গ্যালভানোমিটারে তোমার সেটাকে আবার অ্যামিমিটারে কনভার্ট করা যায়। ঠিক আছে, কিভাবে এর তোমার ব্যবহার বিভিন্ন তড়িৎচুম্বকীয় তারের ক্ষেত্রে তোমাদের ল্যাবে গিয়ে দেখেছো হয়তো, যে বিভব প্রবাহিত মাপার জন্য বা অ্যামিমিটার দিয়ে যখন তড়িৎবাহী তারের মধ্যে কত প্রবাহ যাচ্ছে সেগুলো মাপার জন্য তোমরা যে মিটার গুলো দেখেছো, সেগুলো বেসিক্যালি গ্যালভানোমিটার প্রিন্সিপালে চলে। ঠিক আছে। আহ তো এর ভিতরে কি থাকে, একটা কুণ্ডলী থাকে। ঠিক আছে। কুণ্ডলী থাকে। এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যখন আহ আর এটা লোহার মজ্জা মতো থাকে। ঠিক আছে, অতটা ডিটেলসে আমি আঁকতেও পারবো না এখন। তো যাই হোক, বেসিক প্রিন্সিপালটা তোমরা বুঝে নাও যে কি হয় যখন কারেন্ট যায়। ঠিক আছে। তো এইগুলো হলো কি স্থায়ী চুম্বক, যার নর্থ পোল আর সাউথ পোল এইভাবে থাকে। ঠিক আছে, এরকম একটু কার্ভেচার টাইপের থাকে এই জায়গায়। ঠিক আছে। আর এর ভিতরে একটা তোমার কুণ্ডলী থাকে। এটা এটা কোনো স্থায়ী চুম্বক নয়, কুণ্ডলী যার মধ্যে দিয়ে তড়িৎবাহী তার গিয়েছে। ঠিক আছে। এবার তোমরা তো দেখেছো ক্যালভোমিটার কিরকম দেখতে হয়, যে এরকম বাইরে এরকম কাটার মতো থাকে। তুমি যখন কোনো আহ প্রবাহের মধ্যে রাখো, এর বিভব প্রভেদ বা অ্যামিমিটার কিভাবে অ্যামিমিটার তৈরি করা যায় এখান থেকে। ঠিক আছে। তো এখানে যদি ব্যাটারির সংলগ্নে আনো, এর বিক্ষেপণ হবে, কারণ কি হবে, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে। এখানে একটা রোদ রেখে দিও। রোদ এই কারণে রাখা হয় যাতে এই জিনিসটার এর এর মধ্যে যদি কোনো সূক্ষ্ম যন্ত্রপাতি থাকে সেগুলোতে মানে নষ্ট না হয়ে যায়। তাই জন্য একটা রোদ দিয়ে মানে এর পরীক্ষা করলে সেটা সুবিধা হয়। তো কি কাজ হয়, বেসিক জিনিস সেটুকুনি বুঝে নাও। যে যখন তোমরা তো সলিনয়েড পড়েছো। সলিনয়েডের ক্ষেত্রে কি হয়, সলিনয়েডের মধ্যে এরকম কুণ্ডলীকৃত এই প্রত্যেকটা এক একটা ছোট বৃত্ত তৈরি করে। তো এর ক্ষেত্রে আমরা তোমার চৌম্বক ক্ষেত্রের মান বার করেছি μ0 ni। যত সংখ্যক পাক থাকবে, ঠিক আছে, আঁকাটা একটু ভুলে গেছে আমি, তার চেয়ে আঁকতে গিয়ে। সলিনয়েড এরকম দেখতে হয়। সলিনয়েডে এরকম কুণ্ডলীকৃত তার পেঁচানো থাকে, এর মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সে চৌম্বক ক্ষেত্র অভিমুখ এরকম দেখতে হয়। এইবার আহ সেক্ষেত্রে মান আমরা জানি μ0 ni। আর কত ফ্লাক্স জেনারেট হয়, মানে এই যে তল রয়েছে সেই তল দিয়ে কত ফ্লাক্স বেরোয়। আমাদের যখন আহ, তোমাদের যখন গাউসের সূত্র পড়েছিলাম তখন ফ্লাক্স নির্ণয় করিয়েছিলাম। সেক্ষেত্রে কি ফ্লাক্স কত হয়, ফ্লাক্স সমান সমান বি ডট এ। ঠিক আছে, ওই তল থেকে কত চৌম্বক ক্ষেত্র বেরোচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের মান এত, আর তলটার যদি ক্ষেত্রফল এ হয় তাহলে ফ্লাক্স হচ্ছে এটা। ঠিক আছে। এইবার কি আহ কি হয় যখন তুমি
কোনো তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাও, সেটা চুম্বক পদার্থ চুম্বক পদার্থে পরিণত হয়, মানে চুম্বকত্ব ধর্ম দেখায়, তাই জন্য চুম্বক বলছি। ঠিক আছে। এখন কি, যদি আমরা ফ্লাক্সের মান জানি, এখান থেকে ফ্লাক্সের মান তুমি যদি লেখো μ0 Ni ইন্টু এ, তাহলে কারেন্ট আর আয়ের পরে নির্ভর করবে এম যদি কনস্ট্যান্ট হয়, ওতে পাক সংখ্যা কত দিয়েছো। ঠিক আছে। আহ, কি হয় যদি সেটা আরেকটা চুম্বকের কাছাকাছি আনা হয়, একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষিত করে, যদি সেটা নর্থ পোল সাউথ পোল হয়, আর যদি বিকর্ষণ করে কখন, যখন নর্থ পোল হয়, তার মানে এখানে একটা চুম্বক তৈরি হচ্ছে, আর বাইরে একটা স্থায়ী চুম্বক আছে, এটা হচ্ছে স্থায়ী চুম্বক। ঠিক আছে। বেশি ডিটেলসে না যাওয়াই ভালো। তো যখন এর ভিতরে একটা চুম্বক তৈরি হচ্ছে, এর বাইরের চুম্বককে বিক্ষেপিত করে। ঠিক আছে। বিক্ষেপ কিভাবে হবে, যেহেতু এখানে এটা তোমার আটকানো আছে এই বিন্দুতে, তাই জন্য এর চারিদিকে ঘুরতে পারে। তো আরেকটা চুম্বক যখন এরপরে তোমার বল বল দেবে, সেটা ঘুরে যাবে। তাই এই ঘোরার জিনিসটা আমরা, দুপাশে যদি ফোর্স তৈরি হয়, ধরো এই পাশে ফোর্স আর এই পাশে ফোর্স যদি সমান হয়, আর মাঝের দূরত্ব যদি কিছু থাকে, তখন টর্ক বলি আমরা, টর্ক পড়ে এসেছি। সেই টর্ক সমান সমান এখানে যত পাক সংখ্যা আছে, ঠিক আছে, আই হচ্ছে কারেন্ট কত, আর এ হচ্ছে ওর এর ক্ষেত্রফল কত, আর বি হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড, এর ভিতরে কত ম্যাগনেটিক ফিল্ড, নর্থ টু সাউথ পোলে ম্যাগনেটিক ফিল্ড কতটা জেনারেট হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে। তো আহ এখান থেকে আমরা ওই বিক্ষেপণের মাত্রা পেতে পারি, যদি আমরা এরকম কোনো স্কেল এখানে এরকম ভাবে রেখে দিই, ধরো এরকম, ওটা বৃত্তাকার হলে বেশি ভালো হবে, সোজা স্কেল নয়, ওই জন্য দেখবা এরকম গোল স্কেল থাকে। ঠিক আছে। তো আমরা যদি বিক্ষেপণের মান জানতে পারি, তো এই কোন একটা তারের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছে সেটা আমরা মাপতে পারি। ঠিক আছে। বিক্ষেপণের মাত্রা দেখে, মানে কত ডিগ্রি বিক্ষেপণ হয়েছে, সেটাকে যদি পরে আমরা তোমার স্কেল দিয়ে নির্ধারণ করে দিই, এটাকে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, বা এটাকে 1 অ্যাম্পিয়ার, এটাকে 2 অ্যাম্পিয়ার, এরকম করে নাম দিয়ে আমরা গ্যালভানোমিটার থেকে আমরা ওর মধ্যে দিয়ে কত পরিমাণ তোমার কারেন্ট যাচ্ছে সেটা আমরা মাপতে পারি, প্রবাহ। ঠিক আছে। এবার গ্যালভানোমিটারের যেহেতু এর মধ্যে তার রয়েছে, তার কিছু রেজিস্ট্যান্স থাকবে, সেগুলো আমরা বার করতে পারি। ঠিক আছে। তো গ্যালভানোমিটার থেকে কিভাবে ভোল্টমিটার কনভার্ট করা যায়, আর এই জিনিসটা কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের এত ডিটেলসে আসবে না। তোমাদের মেইন জিনিসটা হচ্ছে গ্যালভানোমিটার থেকে কিভাবে অ্যামিমিটার, আর গ্যালভানোমিটার থেকে কিভাবে, গ্যালভানোমিটারের বেসিক প্রিন্সিপাল বুঝতে পেরেছো, যে ভিতরে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে যেহেতু এর মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে, আর বাইরে স্থায়ী চুম্বক আছে। তো দুটো চুম্বক বিকর্ষণ করবে আকর্ষণ করবে, এর ফলে একটা টর্ক তৈরি হয়। ঠিক আছে। এই টর্ক তৈরি হওয়ার কারণে এটা ঘুরতে, এটা ঘুরে যাবে, কত ডিগ্রি ঘুরবে সেটা আমরা ওই এটা হচ্ছে এর মেইন প্রিন্সিপাল। এবার আমরা তোমার গ্যালভানোমিটারের কার্যপ্রণালী দেখে নিই কিভাবে এটা তোমার অ্যামিমিটারে রূপান্তর করা যায়। ঠিক আছে। তো কি হয়, দেখো গ্যালভানোমিটারকে যদি আমি মানে সার্কিটের জি সিম্বল দিয়ে দেখানো হয়। ঠিক আছে। এখানে যদি একটা রোড দেওয়া হয়, ঠিক আছে, যেটাকে R G নাম দিলাম, তাহলে তাহলে এর ভিতরে কিছু রোধ আছে, আর এর বাইরেও কিছু, আর এই R G পরিমাণ রোধ আছে। এবার এই দুটো মিলে কত হবে, যদি যদি ধরি এটা আর আর এটা R G, তাহলে টোটাল রোধ কত হবে, R G প্লাস আর। ঠিক আছে। এখন আমি মাপতে চাই এর বিভব, এর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ঠিক আছে। না আমি মাপতে চাই দুটোর মধ্যে এর বিভব প্রভেদ কত। ঠিক আছে। তো আমার কাছে বিক্ষেপণ জানি আমি, ঠিক আছে, কিরকম ভাবে এটার বিক্ষেপিত হয় স্কেলটা জানি। এখন এখন কি করবো, সেটা হচ্ছে, যদি কোনো, এটাকে বলা হয় শান্ট। শান্ট মানে হচ্ছে যে কারেন্টটা যাচ্ছে সেটা বাইপাস করে দেওয়া। ঠিক আছে। এটা যদি RS পরিমাণ রোধ থাকে, ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে আমি এর মধ্যে কত প্রবাহ মাত্রা, এর বিক্ষেপণ থেকে বুঝতে পারি। কিভাবে, তো এখানে যে বিক্ষেপণ হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেল ফাই আর এটা থিটা, এটা বিক্ষেপণের মাত্রা। ঠিক আছে।
এই জিনিসটাকে বিক্ষেপণ তোমার ওই সূচকটাকে বিভিন্ন রকম ভাবে ডিফাইন করে। ঠিক আছে, এখানে থিটা দিয়েই দেখায় এই তোমাদের এই জিনিসগুলো লাগবে না। এ নেভি বাই কে কি একটা ধ্রুবক আছে যেটা আই এর সাথে নির্ভর করে। ঠিক আছে, আই এর সাথে প্রপোর্শনাল, মেইন জিনিসটা জানতে হবে, আই ইজ প্রপোর্শনাল, থিটা ইজ প্রপোর্শনাল টু আই। মানে তুমি যত কারেন্ট পাঠাবা এর বিক্ষেপণের মাত্রা তত বাড়তে থাকবে। যদি 1 অ্যাম্পিয়ারে এখানে হয়, ঠিক আছে, 2 অ্যাম্পিয়ার আরো বাড়বে, 3 অ্যাম্পিয়ার আরো বাড়বে, 5 অ্যাম্পিয়ারে আরো বাড়বে। ঠিক আছে, এরকম ভাবে স্কেলে লেখা থাকবে, এটা 4 অ্যাম্পিয়ার, এখানে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরকম ভাবে লেখা থাকবে। তো এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, সেটা আমরা মাপতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা মাপতে চাই যে আরেকটা রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস বলেছি যে গ্যালভানোমিটারের রোধ খুব কম যদি হয়, তার সাথে একটা রোধ যুক্ত করা হয় যাতে গ্যালভানোমিটারটা নষ্ট না হয়ে যায়, পুড়ে যেতে পারে অনেক সময় বেশি কারেন্ট গেলে। ঠিক আছে, এবার আমরা মাপতে চাই যে গ্যালভানোমিটার দিয়ে তোমার এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তো এই থিটা ইজ প্রপোর্শনাল টু আই আমরা এটা জানি। ঠিক আছে, যত কারেন্ট দেবে তত বিক্ষেপণের মাত্রা বাড়তে থাকবে। ঠিক আছে, তো এখানে যদি মোট আই এখান থেকে যায়, একটা আই ধরো এখান থেকে ঢুকে গেল, সেটা I1, আর এটার মধ্যে দিয়ে I2। ঠিক আছে, এবার আহ তোমরা শান্টের ব্যবহার শিখেছো, শিখেছো কি? ঠিক আছে, আমি দেখিয়ে দিই। ঠিক আছে, তোমাদের বেসিক জিনিস পরীক্ষায় জিজ্ঞেস করবে যে অ্যামিমিটার কোনটাকে কোন গ্যালভানোমিটারের সাথে কিরকম ভাবে রোধ যোগ করলে সেটা ভোল্ট মিটার হবে, আর কখন সেটা গ্যালভানোমিটার হবে। গ্যালভানোমিটারের মেইন স্ট্রাকচার হচ্ছে একটা, এই যে মানে যন্ত্রটা এরকম দেখায়, তার সাথে একটা রোধ যুক্ত করা থাকে, গ্যালভানোমিটারের মধ্যে একটা রোধ রোধ থাকে। ঠিক আছে, এইবার সেই এইটা হচ্ছে পুরো গ্যালভানোমিটারের সেটআপ। ঠিক আছে, এইটাই হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে, এইবার যদি কোনো আমরা রোদ কে মাপতে চাই তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, সেটাই গ্যালভানোমিটার থেকে মাপতে পারি। ঠিক আছে, এই বিক্ষেপণের মাত্রা দেখে। ঠিক আছে, এইবার যদি এখান থেকে যদি টোটাল কারেন্ট আই যায়, এখান থেকে I1, এখান থেকে I2, এটা যদি RS মান হয়, ঠিক আছে, এই রোধটার মান, তো দেখো গ্যালভানোমিটারের রোধ খুব নগণ্য জন্য আমি ধরে নিই গ্যালভানোমিটারের এখানে রোধ খুব কম, কারণ এই তার যেগুলো হয় সেগুলো খুব সুপরিবাহী হয়। ঠিক আছে, খুব কম ওতে তোমার আহ, নষ্ট হয়, তার জন্য ওটাকে রোধ খুব কম ধরা হয়। ঠিক আছে, তো এই যে RG আর RS এই দুটো তো তোমার কিসে আছে, প্যারালাল, মানে সমান্তরালে সমান্তরালে আছে। তাহলে আহ মূল যে বিভব প্রভেদ দুটোর ক্ষেত্রে সেম হবে, সেটা কত হয়, ওপরেরটায় I1R আর নিচেরটায় কত আছে, I2RS। এই একটা ইকুয়েশন হয়। ঠিক আছে, আর এর মধ্যে দিয়ে বিভব প্রভেদ তোমার জানা আছে V, আবার সেটা সমান সমান কি I, আর এই দুটোর হচ্ছে কত পরিমাণ তোমার রোধ আছে, মোট যে সমান্তরাল বর্তনীর রোধ, সেটা তোমরা জানো RG RS। ঠিক আছে, যে সমান্তরালে থাকে RG+RS। ঠিক আছে, এখান থেকে সলভ করলে তোমরা খুব সহজেই তুমি যদি I1 এর মান পেয়ে যাবে, সেখান থেকে তুমি এখান থেকে তুমি ইজিলি বার করে নিতে হবে, কারণ এখান থেকে I1 প্রবাহ হচ্ছে, তুমি I1 প্রবাহ মাপতে পারবে। তো সেখান থেকে I2 কে তুমি ইজিলি বার করতে পারবে, এখান থেকেও বার করতে পারবে। I2 সমান সমান তোমার R/RS × I1, এরম ভাবে বার করতে পারো, অথবা এখান থেকেও বার করতে পারো এখানে। ঠিক আছে, আর এটাকে সহজে যদি তোমার ভোল্ট ভোল্ট মিটারে, যদি গ্যালভানোমিটারের সঙ্গে আমরা বড় মানের রোধ যুক্ত করি, সেটা ভোল্ট মিটারে কনভার্ট হয়ে যায়। কিভাবে, এই জি, এখানে তো বললাম গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয় তার যদি তার সাথে একটা রোধ যুক্ত করা থাকে। ঠিক আছে, এইবার এখানে এইটা হচ্ছে গ্যালভানোমিটার, আর এর সাথে একটা যদি খুব বড় মানের রোধ যুক্ত করে দেওয়া হয়, সেটা ভোল্ট মিটার হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ব্যাটারি কত ভোল্টেজ যাচ্ছে, ভি যদি বিভব প্রভেদ হয়, এখান থেকে মাপতে পারি আমরা। ঠিক আছে, এই হচ্ছে মেইন জিনিস। তাহলে আমরা কি করব, যদি সেটা সমান্তরালে যুক্ত হয়, সমান্তরাল, তাহলে তাহলে কি হয়ে যাবে, অ্যামিমিটার হয়ে যাবে। ঠিক আছে, অ্যামিমিটার। আর যদি সেটা শ্রেণী সমবায় থাকে, মানে এরকম যদি হয়, শ্রেণী সমবায়,
তাহলে সেটা কি হবে? ভোল্টা মিটার হবে। ভোল্ট মিটার। ঠিক আছে? তাহলে এক গ্যালভানোমিটার ইউজ করে আমরা দু রকমের যন্ত্র তৈরি করতে পারি। আহ, আজকে একটু সামান্যই, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, আমি ওটাই জানতে চাইছিলাম। তড়িৎচুম্বকীয় আবেশ থেকে কিছু কোশ্চেন আছে। তড়িৎচুম্বকীয় আবেশ, তড়িৎচুম্বকীয় পদার্থ সম্বন্ধে প্রথমে বলেছিলাম আমি তোমাদেরকে, তারপরে তড়িৎচুম্বকীয় আহ মানে তড়িৎ প্রবাহের তড়িৎচুম্বকত্ব। তারপরে এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, চুম্বক পদার্থটা তোমাদের পড়ানো হয়। পদার্থের মধ্যে চুম্বক ধর্ম কিভাবে আহ দেখা যায় সেটা একটু জানতে পারি। সেটা দেখো, যখন বাইরে, যদি যে কোনো সব চুম্বক, সব ধরনের পদার্থ তো একইভাবে চুম্বকত্ব, তোমাদের এটা প্রথম দিন বলেছিলাম যে লোহা এক ধরনের চুম্বক ধর্ম দেখায়। আরো আরো অন্য ধরনের তোমার হচ্ছে সব যেমন কাঠ। কাঠ তো আর চুম্বক পদার্থ না, এটা চুম্বকের সামনে ধরলে কখনো আকর্ষণ বা বিকর্ষণ হবে না। তা বলে কি কখনো এরকম ধর্ম দেখা যাবে না যে তোমার এর ভিতরে যে ছোট ছোট যে অ্যাটম গুলো রয়েছে, অ্যাটমের চারদিকে ইলেকট্রন ঘুরছে, তার মধ্যে সেটা একটা তোমার যে তড়িৎবাহী তারের মতো আচরণ করছে, সেখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তার জন্য কাঠের ক্ষেত্রে কেন হয় না, তোমাদের এই প্রশ্নটা প্রথম দিন করেছিলাম, এটা বলেছিলাম। তো এখানে সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে কতটা চুম্বকত্ব আরোপিত হবে, বা সেটা স্থায়ী চুম্বক হবে, আহ, কি স্থায়ী চুম্বক হবে না। ঠিক আছে, তিন ধরনের পদার্থ হয়। এটা একটু বেসিক আইডিয়া করলে ভালো হয়। সেটা হচ্ছে তিন ধরনের চুম্বক: তিরস্চুম্বকীয় পদার্থ, পরাশ্চুম্বকীয় আর অয়স্চুম্বকীয়। তিন ধরনের চুম্বক পদার্থ হয়। ঠিক আছে? তো যদি শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক, কোনো শূন্য মাধ্যমে যদি কোনো তড়িৎচুম্বকীয় তারকে রাখো, তার ক্ষেত্রে যে চুম্বক পদার্থের মান হয় সেটা বি দিয়ে লেখা হয়। ঠিক আছে? আর যদি কোনো পদার্থের মধ্যে তড়িৎচুম্বকীয়, যদি ধরো এই তারটাকে এখন একটা মিডিয়ামে রেখে দিয়েছো, সেটা যদি জল হতে পারে বা কোনো অন্য কোনো মাধ্যম হতে পারে, সেক্ষেত্রে আমরা এইচ দিয়ে লিখি। ঠিক আছে? এটাকে চুম্বক, এটা একটা চুম্বক ক্ষেত্র। এর নাম চুম্বক, এটাকেই মেইনলি চুম্বক ক্ষেত্র বলা হয়। কিন্তু এইচ আর বির মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, যে বিটাকে আমরা লিখি যখন সেটা শূন্য মাধ্যমে থাকে, আর এইচটাকে লিখি যখন সেটা মাধ্যম থাকে, কোনো শূন্য মাধ্যম না হয়ে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে চুম্বক প্রাবল্য বলে। ঠিক আছে? তো এই এই ধর্মগুলো সম্বন্ধে জানা একটু জরুরি আছে। তো এই পদার্থ ভেদে কি রকম ভাবে চুম্বকত্ব ধর্ম আরোপিত হয়, সেটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ জিরো এইচ লিখি আমরা। ঠিক আছে? যদি সেটা সেটা যদি শূন্য মাধ্যম না হয়, অন্য কোনো মাধ্যম হয়। ঠিক আছে? এইচটা আমরা সেক্ষেত্রে ইউজ করি। তার সাথে আবার মিউ জিরো অর্থে মিউ মিউ জিরো কে লেখা হয়। আর এই ক্ষেত্রে চুম্বকন আছে, মানে তোমার হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে তোমার ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন বাংলায় চুম্বকন বলা হয়। সেই ম্যাগনেটাইজেশন তোমাদের আছে কিনা আমি জানি না। ম্যাগনেটাইজেশন সংক্ষেপে বলে দিই, ম্যাগনেটাইজেশন হচ্ছে কোন একটা পদার্থের মধ্যে যতগুলো চুম্বক, তোমার ছোট ছোট চুম্বক তৈরি, যেমন আগের দিন বলছিলাম যে আহ ধর একটা ছোট তার যেভাবে চুম্বক দ্বিমেরু ভ্রামক তৈরি করে না, দ্বিমেরু ভ্রামক, এগুলো তো ছোট ছোট একটা চুম্বক। সেই পদার্থের মধ্যে তো প্রচুর অ্যাটম থাকে। সেই ঘূর্ণনরত পরমাণুর মধ্যে ইলেকট্রনটা যে চৌম্বক ভ্রামক তৈরি করে, সেই চৌম্বক ভ্রামক গুলোকে, যে কতগুলো চৌম্বক ভ্রামক তৈরি হচ্ছে, ঠিক আছে, তাকে বলা হয় ম্যাগনেটাইজেশন। সেটা একই দিকে হলে সেই চৌম্বক পদার্থের চুম্বকন ধর্ম বেশি বেড়ে যাবে। এগুলো বেসিক জিনিস। ঠিক আছে? আহ শুধু নাম মনে রাখলে যথেষ্ট, এমন কিছু ইম্পর্টেন্ট নয় এটা। ঠিক আছে? পদার্থের মধ্যে চুম্বকনের জন্যই, ধরো একটা পদার্থের চুম্বকনের পরিমাণ বেশি, মানে বেশি পরিমাণ তোমার ওই চুম্বক দ্বিমেরু ভ্রামক তৈরি হয়, বেশি পরিমাণ অ্যাটম একই দিকে থাকে। ঠিক আছে? এগুলো আবার দিক বিশেষে হয়। যদি সবাই একদিকে থাকে তাহলে ভেক্টর যোগের কারণে সেগুলো কি বেশি বেড়ে যাবে। আর যদি একটা সামনের দিকে একটা পিছনের দিকে এরকম করে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সবগুলো ক্যান্সেল আউট করে জিরো হয়ে যাবে। তো এই চুম্বকনের মানের পরেও ডিপেন্ড করে। এই জিনিসটা তোমরা শুধু জেনে রাখো, অত ডিটেলসে না এলেও হয়। তো তিন ধরনের পদার্থ হয়, এটাই জানার দরকার আছে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা তিরস্চুম্বকীয়,
পরাশ্চম্বকীয় বা প্যারাম্যাগনেটিক, আর একটা হচ্ছে অয়স্চম্বকীয় বা ফেরোম্যাগনেটিক। ঠিক আছে। তো তিন তিন ধরনের পদার্থের মধ্যে তিন রকমের জিনিস দেখা যায়। ঠিক আছে, একটা হচ্ছে চিরস্চুম্বকীয়, ঠিক আছে আর লিখলাম না। আর একটা হচ্ছে পরাচুম্বক, পরাচুম্বক, পরাশ্চম্বকীয় পদার্থ। আর একটা হচ্ছে অয়স্চম্বকীয়। বেশ, তিন ধরনের পদার্থের মধ্যে পার্থক্য এই হচ্ছে, বেসিক ব্যাপারটা জেনে রাখো। সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যে কোনো ম্যাটেরিয়ালই বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আহ, প্রাণীদের ক্ষেত্রে, কাঠের ক্ষেত্রে এটা ডায়াম্যাগনেটিক হয়। ঠিক আছে। কি হয়, যদি খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে এই পদার্থগুলোকে রাখো, এর মধ্যে যে ছোট ছোট যে চৌম্বক ভ্রামক রয়েছে, মানে যে ছোট ছোট অ্যাটম গুলো যে চৌম্বক ভ্রামক তৈরি করছে, সেগুলো উল্টো দিকে অ্যালাইন হয়। ঠিক আছে। যদি চৌম্বক ক্ষেত্র নিচে, চৌম্বক ক্ষেত্র খুব যে বললাম বেশি, চৌম্বক ক্ষেত্র যদি আহ, মানে এই পদার্থগুলোকে আনো, তো এর মধ্যে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সে ঠিক উল্টো দিকে। এই জন্য এই ধরনের পদার্থগুলো ভাসতে থাকে। ঠিক আছে। চিরচুম্বকীয় নামকরণটা ভাবে এইভাবেই এসেছে, ডায়াম্যাগনেটিজম। তো এর যে চুম্বক ক্ষেত্রটা সেটা উল্টো দিকে অ্যালাইন হয়। ঠিক আছে। হয়ে, তো এ কি হয়, তাহলে এ উল্টো দিকে বল প্রয়োগ করবে না, এর বিপরীতমুখী বিকর্ষণ করবে, বিকর্ষণ করার কারণে এটা ভাসতে থাকে। ঠিক আছে? খুব বড় একটা এক্সপেরিমেন্ট আছে যেখানে দেখা হয় একটা ব্যাঙ শূন্য মাধ্যমে ভাসছে। আসলে কিছুই না, এটা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগনেটের মধ্যে যদি যে কোনো চিরচুম্বকীয় পদার্থ রাখো, সেটা ভাসতে থাকবে। কারণ এর মধ্যে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা ওই যে চুম্বক ক্ষেত্র তুমি বাইরে থেকে দিয়েছো তার উল্টো দিকে হয়, এই কারণে এটা ভাসতে থাকে। আরেকটা হচ্ছে পরশ্চুম্বকীয়, যেটা হচ্ছে তোমার এর মধ্যে যে চুম্বকীয় পদার্থগুলো আছে, ঠিক আছে, সেটা বিভিন্ন দিকে, মানে বিভিন্ন রকম ভাবে সজ্জিত হয়, একই দিকে সজ্জিত হয় না। তার মানে কি, একই দিকে সজ্জিত না হলে কি, এরা হচ্ছে সেই ভেক্টর যোগের কারণে একদিকে বেশি বাড়বে না। তো এর ক্ষেত্রে কি হয়, কম হয় কিন্তু সামান্য আকর্ষিত হয়, সেটা তুমি কখনো ধরতে পারবে না। ঠিক আছে। নর্মাল এক্সপেরিমেন্টে যদি খুব শক্তিশালী চুম্বক হয় তবেই পরাশ্চুম্বকীয়রা আকর্ষিত হয়, নাহলে আকর্ষিত হয় না। অয়স্চুম্বকীয় হচ্ছে যে আমাদের নর্মাল যে লোহা, নিকেল, কোবাল্ট রয়েছে, সেটা হচ্ছে সবাই একই দিকে যেহেতু থাকে, সেই কারণে এরা সহজে চুম্বক দ্বারা আকর্ষিত হয়, সহজে আকর্ষিত হয়ে যায়। ঠিক আছে। এই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের চুম্বকীয় পদার্থ। ঠিক আছে, প্রকৃতিতে এরা থাকে। ঠিক আছে। যেমন তড়িৎ ক্ষেত্র হচ্ছে, যখন বিভব পার্থক্য তৈরি হয় তখন তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়। কিন্তু যদি নর্থ আর সাউথ পোল একসাথে থাকে, যেগুলো তোমার ম্যাটেরিয়াল রয়েছে, যেমন হচ্ছে লোহা, এগুলোকে পার্মানেন্ট ম্যাগনেট বলা হয় বা স্থায়ী চুম্বক তৈরি করতে পারে। ঠিক আছে। এই হচ্ছে প্রকৃতিতে তড়িৎ চুম্বকত্ব আর স্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য এটাই হচ্ছে, স্থায়ী চুম্বকত্ব আপনাদের এগুলো মানে প্রকৃতি তৈরি হতে পারে, বাইরে থেকে তৈরি করতে পারো তুমি। ঠিক আছে। যদি ওর মধ্যে যে ইয়ে, এই যেমন ফেরোম্যাগনেটের ক্ষেত্রে কি হয়, ফেরোম্যাগনেট বা অয়স্চুম্বকীয় পদার্থের ক্ষেত্রে তুমি যখন দিলে সঙ্গে সঙ্গে অ্যালাইন হলো না। ঠিক আছে। তুমি যদি এখানেই ছেড়ে দাও, আরো খুব বেশি শক্তিশালী চুম্বকের কাছে এনে এনে ও সঙ্গে সঙ্গে বন্ধ করে ওটাকে জিরো করে, মানে যদি চুম্বক ক্ষেত্রটা এই বরাবর থাকে, না উল্টে এখানে জিরো করে দাও, তো এটা হচ্ছে পার্মানেন্ট বা স্থায়ী ম্যাগনেটে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে। এই ধরনের অনেক গল্প আছে স্থায়ী চুম্বক তৈরি করে। ঠিক আছে। এই জিনিসগুলো হলো চুম্বক পদার্থের ধর্মের মধ্যে রয়েছে। এগুলো সামান্য জিনিস, বই থেকে দেখে নিয়ে তোমাদের একবারে বলে দিলাম। তো চুম্বকীয় আবেশটা শুরু করা হলো না। ঠিক আছে। এটাই শুধু বাকি থাকবে। হম। তো আজকে এই পর্যন্ত। নিম্পি, নিম্পি তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাড়াহুড়ো করে পড়াতে হবে কোনো কারণ, তড়িৎচুম্বকীয় পদার্থের মধ্যে এমন কিছু বিশেষত্ব নেই। ঠিক আছে। তোমাদের সিলেবাসটা আমার সাথে ডিসকাস করলে খুব সুবিধা হতো। হুম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।